আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচপি বেসিক সম্পর্কে জানব। তো এটার জন্য আমি আজকে আপনাদেরকে যে লেকচারটা দেব সেটা হচ্ছে এই phptutorial.net থেকে, এবং যে এডিটরটা আমরা ইউজ করব পিএইচপি কোড লিখে আমরা যে আউটপুটটা দেখব সেইটা হচ্ছে programiz.com। চলুন তাহলে শুরু করি পিএইচপি সিনট্যাক্স দিয়ে। পিএইচপি সিনট্যাক্সের শুরুতে এরকম পিএইচপি ট্যাগ ব্যবহার করতে হয় আর এন্ড করতে হয় এই ট্যাগটা দিয়ে। তো এখন আমি যদি পিএইচপিতে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইকো দিলে এইটা আপনার আউটপুটে, এই যেমন পিএইচপি সিনট্যাক্স লেখাটা সেটা আউটপুটে দেখাবে। আর শেষ করতে হবে একটা সেমিকোলন দিয়ে। দেখেন অলরেডি এই কাজটা এখানে করা আছে ওদের বাই ডিফল্ট। তো পিএইচপির স্টার্ট ট্যাগ ইন ট্যাগের মাঝখানে ইকো দিয়ে প্রিন্ট করা। তাহলে এটা যদি আমি আউটপুট দেখতে চাই, দেখুন এইটা আউটপুটে দেখাচ্ছে। এরপর আমরা চলে যাই পিএইচপি ভেরিয়েবল কি। ভেরিয়েবল আর কিছু নেই, একটা চলক। যেমন আমরা ম্যাথ করতে গেলে একটা এক্স ওয়াই ভেরিয়েবল চলক আমরা নেই, সেখানে কিছু ডাটা রাখি, এইটাই সেইটা। কিন্তু এই ভেরিয়েবলটা শুরু হয় হচ্ছিল $সাইন দিয়ে। তো $সাইন দিয়ে যে আমি ভেরিয়েবলের নামটা লিখব, চলকের নামটা লিখব, সেই ভেরিয়েবলের আন্ডারে আমি একটা ডাটা রাখবো, এটাই হচ্ছে ভেরিয়েবল। তো এখন আমরা দেখবো যে পিএইচপিতে কীভাবে কনস্ট্যান্ট দিতে হয়। কনস্ট্যান্ট কি? একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে দিব, এবং এইটা কখনোই চেঞ্জ হবে না। যেমন আমার নাম কখনোই চেঞ্জ হবে না, তো এটা কনস্ট্যান্ট। তো ডলার যদি আমি যদি আমার নাম এইখানে ব্যবহার করতে চাই, তো হোয়াট ইজ মাই নেম, ওই নেমটার রুবাব সেটা অলওয়েজ ফিক্স থাকবে। তো এইটা কীভাবে ডিফাইন করব, এটা লিখতে হলে আমরা একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব। তো ফাংশন কি সেটা পরে বুঝবো। ধরেন এই ডিফাইন, এইটার ভিতরে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি প্রথম দুইটা পার্ট দেখতে পাচ্ছি। তো প্রথম পার্টে আমি আমার কনস্ট্যান্ট এর নামটা লিখবো, এরপরে সে তার ভ্যালুটা সেট করব। যেমন এটা প্রথমটা যদি আমার নেম হয় তাহলে আমার সেইখানে পরে হবে আমার নাম, যেটা কখনোই পরিবর্তন হবে না। বাই কনভেনশন কনস্ট্যান্ট নেমস আর আপার কেস, এবং এটার মধ্যে ভেরিয়েবলের সাথে এটা পার্থক্য হচ্ছে যে এইটা $সাইন দিয়ে স্টার্ট হয় না। তো আমরা এখন ভেরিয়েবল বুঝলাম, কনস্ট্যান্ট বুঝলাম। তাহলে দেখুন এই যে এইখানে কিছু লেখা আছে, কিন্তু এইটা এখানে আসতেছে না। রিজন কি? এইটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে কিছু ইনফরমেশন এই কোডটা যে লেখা হচ্ছে, যেটা আমরা আমাদের বোঝার সুবিধার্থে লেখা রাখবো, কিন্তু কম্পিউটারে সেইটার কোনো আউটপুটে আসবে না, অথবা সেটার কোনো ইফেক্ট নাই। তো সেই রকম আমি কোনো মেসেজ অথবা আমার কোনো নোটস, আমার কমেন্ট আমি আমার কাজের পারপাসে আমি মেনশন করে রাখবো। তো সেই কমেন্টগুলি আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি লিখতে পারবো। যেমন এইখানে দেখেন অনলাইন পিএইচপি কম্পাইলার বোঝাচ্ছে যে আচ্ছা এইটা যেখানে আছে আমি সেটা একটা পিএইচপি কম্পাইলার। এইটা যিনি ডেভেলপ করছে, অন্যান্য ডেভেলপার যারা দেখবে তারা এটা দেখে বুঝতে পারবে আচ্ছা এইটার পারপাসটা কী। তো এইভাবে কমেন্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেওয়া যায়। হ্যাশ দিয়েও এইটা দেওয়া যায়। আমি যদি এখানে হ্যাশ ব্যবহার করি সেটাও কমেন্ট হয়ে যাবে। এখন আমরা জানবো পিএইচপি ডেটা টাইপস কি। পিএইচপি ডেটা টাইপস খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো পিএইচপি আমার ডেটা টাইপস কত ধরনের হতে পারে: স্কেলার, কম্পাউন্ড, স্পেশাল। তো এখানের মধ্যে আমরা জানবো যে পিএইচপি ডেটা টাইপের মধ্যে বুলিয়ান কি, ইন্টিজার কি, ফ্লোট কি, স্ট্রিং কি, অ্যারে কি, অবজেক্টটা পরে আসবে। স্পেশালের মধ্যে এই নাল, এই কয়েকটা জিনিস, এই 4টা 5টা 6টা আমরা আজকে ডেটা টাইপ সম্পর্কে জানব। তাহলে এই ইন্টিজার কি? ইন্টিজার আর কিছুই না, ডেসিমাল নাম্বার। দেখেন একটা ডেসিমাল নাম্বার 0 থেকে শুরু হয়ে মাইনাস থেকে শুরু হয়ে -3, -2, -1, 0, 1, 2, 3 যে কোনো পূর্ণ সংখ্যাই হলো একটা ইন্টিজার। ইন্টিজারের একটা নাম্বার সেট করার একটা লিমিট আছে, সেটা হচ্ছে 21, 47, 48, 36, 47। এইটা হচ্ছে একটা রেঞ্জ, ইন্টিজারের রেঞ্জ। তো এত বড় সংখ্যা সে হোল্ড করতে পারে।
আমি যদি দেখাই পিএইচপি ইন্টিজার ম্যাক্সিমাম ভ্যালু সাইজ, এই যে দেখুন আমি যেটা লিখলাম 21, 47, 48, 36, 47, এটা হলো ম্যাক্সিমাম। এখন মিনিমাম কত? মিনিমাম হচ্ছে এই -41, 47 থেকে এই +41, 47। আর আমি যদি এটাকে বলে সাইন্ড আনসাইন্ড, তা সাইন্ড সাইন্ডের মধ্যে আমি -21, 47 এখান থেকে শুরু করে +21, 47 লিখতে পারবো। আর যদি সাইন্ড হয় তাহলে হচ্ছে সাইন্ড হয় তাহলে হচ্ছে দেখেন এটা পুরোটাই ডাবল, এটার পুরোটাই ডাবল আমি রাখতে পারবো পজিটিভলি। এইখানে যদি আমি দেখি যে পিএইচপির কোড ব্লকের ভিতরে আমি একটা ভেরিয়েবল কাউন্ট ভ্যালু 0 একটা ডেসিমাল সংখ্যা, ম্যাক্স 1000 ডেসিমাল সংখ্যা আমি ডিফাইন করলাম, পেজ সাইজ 10 একটা ডেসিমাল সংখ্যা আমি ডিফাইন করলাম। ভেরিয়েবল লেখার কিছু কনভেনশন আছে, এটার মাঝখানে বলে দিচ্ছি। 2 রকম টাইপ আমি আপনাদেরকে দেখাবো, এই পেজ সাইজ আবার হতে পারে পেজ সাইজ। এইভাবে লেখার কনভেনশন হচ্ছে স্নেক কেস, আর এইটাকে লেখা যে মাঝখানে ক্যাপিটাল করে দিলাম এটাকে বলে ক্যামেল কেস। এখন চলে যায় ফ্লোটিং পয়েন্ট। দেখেন দশমিক সংখ্যা 10.25, 0.08, এটা হচ্ছে ফ্লোটিং সংখ্যা। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, হয় ট্রু অথবা ফলস হবে, সেট করতে পারবো। ট্রু মানে হচ্ছে 1, ফলস হচ্ছে 0। এখন থেকে আমরা কোন কোন ভ্যালুগুলোকে পিএইচপিতে ফলস হিসেবে গণ্য করা হয়। ফলস কিওয়ার্ডটা তো ফলসই, আমরা জানি 0 এবং -0 দুইটাকেই ফলস হিসেবে দেখে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার 0.0 -0.0 এই দুটাকেও ফলস করে দেখে। এমটি স্ট্রিং বলতে এইখানে স্ট্রিং আছে, এখানে কিছু নাই, এটাকে এমটি স্ট্রিং বলে, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন যেটাই হোক, অথবা স্ট্রিংয়ের মাঝখানে শুধু 0, সবগুলোকে আমরা ফলস হিসেবে ধরবো। এমটি অ্যারে একটু পরে আমরা দেখাবো। এই যে অ্যারেটা কি, ধরেন এই যে অ্যারে লেখার পরে যে ফার্স্ট ব্র্যাকেট অথবা যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুধু আমি এই অ্যারেটা ডিফাইন করি, এটাও একটা ডেটা টাইপ। এটা যদি খালি থাকে, এটার ভিতরে যদি এই ব্র্যাকেটের ভিতরে অথবা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ডাটা না থাকে তাহলে সেটাকে আমরা ফলস ধরবো। নালটাও আমরা ফলস হিসেবে কাউন্ট করি। এই হচ্ছে কোন কোন ডেটাগুলিকে আমরা ফলস হিসেবে ধরবো। তো এই যে একটু আগে স্ট্রিংয়ের কথা বলতেছিলাম, স্ট্রিংটা কি, এই যে যদি আমি একটা ক্যারেক্টার দিই, এই যে এটা হচ্ছে একটা লেটার, এটা একটা ক্যারেক্টার, তাহলে আমি যদি 2টা লেটার দিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে স্ট্রিং। এটি হচ্ছে স্ট্রিংয়ের কনসেপ্ট। এরপরে আমি যদি কোনো একটা টেক্সট লিখি, যেমন হাউ আর ইউ, তার মানে এটা একটা স্ট্রিং, সেটা ডাবল কোটেশন হতে পারে, সিঙ্গেল কোটেশন হতে পারে। অ্যারে কি, এইখানে দেখেন 3টা ডেটা আছে, তো 3টার জন্য 3টে ভেরিয়েবল ইউজ না করে আমরা এক করতে পারি কি, সেগুলোকে আমরা একটা গ্রুপিং আকারে করতে পারি, যে সবগুলো ডাটা একটা বক্সের ভিতরে থাকবে। যদি আমি এটার একটা বক্স ধরি, বক্সের ভিতরে এক একটা আইটেম, এক একটা ডেটা, এবং এই বক্সের ভিতরে যতগুলো ডেটা আছে সেটা মিলেই গঠিত হয়ে হচ্ছে অ্যারে। তো অ্যারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, আমরা প্লুরাল নাম ইউজ করি। প্রথম ঘরটা হবে 0, পরেরটা 1, পরেরটা 2, আর এইটার লেন্থ হবে হচ্ছে 3। তার মানে যেটার লেন্থ, যে এর লেন্থ 3, সেখানে বুঝতে হবে সেইখানে আমার স্টার্টিং পজিশন হবে 0 আর লাস্ট পজিশন হবে 2। তো এই অ্যারে ডেটা কীভাবে অ্যাক্সেস হবে, এই দেখেন এখানে এক্সাম্পলে আমি 0, 1, 2 দিলে যেই ঘরের আমি প্রিন্ট করছি সেই ঘরের ডেটা প্রিন্ট হবে স্ক্রিনে। এখন এই পরবর্তী আমি ধাপে চলে যাই, যে এই ডেটাগুলো যে ছিল, এখন দরকার যে আমার এই প্রতিটা ল্যাপটপ মাউস কিবোর্ডের প্রাইস কত, সেটা সব আমি সেট করতে চাই। সেক্ষেত্রে আমরা এই যে ফরওয়ার্ড একটা অ্যারো সাইনের মতো দেখতে পাচ্ছি, ইকুয়ালস টু আর ইজ গ্রেটার দেন সাইন দিয়ে, এইটার মাধ্যমে আমি সেটাকে ম্যাপ করতে পারি যে
একটু আগে যে আমার যে ল্যাপটপ ছিল সেটার প্রাইস কত 1000 সেট করলাম, মাউস যেটা আছে সেটা প্রাইস 50, কিবোর্ড 120 সেট করলাম। তাহলে এই যে অ্যারেটা আছে এটাকে বলে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তার মানে এটার ইন্ডেক্সটা ইউজার ডিফাইন্ড, সেই ইউজার ডিফাইন করে দিল যে এই এই অ্যারে ইন্ডেক্সটা কী হবে। সেক্ষেত্রে এই ইন্ডেক্সের ডাটাটা অ্যাক্সেস করতে হলে আমাকে ইন্ডেক্সের নামটা মেনশন করতে হবে, যেই নামে আমি লেখা তার ভ্যালু এই 1000 পাওয়ার জন্য আমাকে ওইটা বলতে হবে যে প্রাইসেস ল্যাপটপের কত। সেটা যদি আমি অ্যাক্সেস করি তখন আমি এই 1500 আর 120 ডেটা পেয়ে যাবো আউটপুটে। অবজেক্টের বিষয়টা পরে দেখাবো। এখন আমরা ডেটা টাইপ তো শিখলাম, তো এখন আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আমরা প্রায় সময় ডিসিশন নেই, আমাদের যে কোনো কিছু একটা ডিসিশন মেক করা লাগে, কোনো কিছু একটা বিল করতে হলে, কোনো প্রবলেম সলভ করতে হলে। তো এই যে ডিসিশন মেক করব সেটা হয় এটা নাহলে ওটা, এইভাবেই তো আসে। তো এই যে ডিসিশন নেওয়ার বিষয়টা সেটা আমরা একটা পিএইচপি ইফ স্টেটমেন্টের মাধ্যমে সেটা আমরা করতে পারি। তো পিএইচপি ইফ স্টেটমেন্ট যেটা করে, ইফের ভিতরে একটা এক্সপ্রেশন নেয়, মানে একটা কন্ডিশন নেয়। যদি এইটা ট্রু হয়, আমরা যে বুলিয়ান ভ্যালু দেখলাম, এটা যদি ট্রু হয় তাহলে আমরা কিছু একটা স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করতে পারবো। তো এইখানে একটা ফ্লো চার্ট আছে, আমার এমন একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কিছু একটা এক্সিকিউট হবে, আর না হলে এটা শেষ হয়ে যাবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা একটা অ্যাডমিন কিনা একটা ট্রু ভ্যালু সেট করছি, যে একটা সিস্টেমের একটা ওয়েবসাইটের ইউজারটা অ্যাডমিন কিনা সেটা আমরা ট্রু সেট করে দিলাম। এখন আমি চেক করি যে ইফ কন্ডিশনের ভিতরে অ্যাডমিনটা ট্রু না ফলস। তো বাই ডিফল্ট যেহেতু এটা ট্রু, তার মানে এটা ইফের ভিতরে যত ট্রু আছে সেটাকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করতে গিয়ে এটার ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট করে দিবে। তো এইখানে দেখুন ইফ দিয়ে যেই কন্ডিশন আছে সেটা সাকসেস হওয়ার কারণে, ট্রু হওয়ার কারণে আমরা আউটপুটে এই ওয়েলকাম অ্যাডমিন মেসেজটা দেখতে পারবো। এখন স্টেটমেন্ট যদি মাল্টিপল হয়ে যায় তখন সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রাখতে হয়। এখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেসের ভিতরে আমার মাল্টিপল স্টেটমেন্ট দেওয়া। তো দেখুন আমি প্রথমে সেট করলাম যে আমার মাল্টি স্টেটমেন্ট যদি অ্যাডমিন হয় তাহলে কিছু একটা করতে পারবে। কি করতে পারবে, যে দেখেন যদি অ্যাডমিন হয় তাহলে ওয়েবসাইটের কোনো একটা ফাংশনালিটি সে এডিট করতে পারবে, তখন সে একটা ব্লক এডিট করতে পারবে। তো এইখানে দেখেন যদি আমি পারমিশন দিয়ে দিচ্ছি, যদি সে অ্যাডমিন হয় তাকে আমি দেখাবো ওয়েলকাম একটা স্টেটমেন্ট, যে আমি তাকে দেখালাম যে ওয়েলকাম অ্যাডমিন, এরপরেই সাথে সাথে তার এডিট পারমিশনটা আমরা ট্রু করে দিলাম। তার মানে কি মাল্টিপল স্টেটমেন্ট এক্সিকিউট হলো, সেইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন যদি আমি দেখি যে এই নেস্টেড ইফ স্টেটমেন্টগুলি কীভাবে কাজ করে একটা এক্সাম্পলের মাধ্যমে, যেমন আপনার হসপিটালে আপনার অপারেশন করতে হবে, তাহলে ফার্স্টে আপনাকে ডক্টরের পারমিশন নিতে হবে, যে সে বলবে যে আচ্ছা আমি অপারেশন করব। এটা যদি ট্রু হয় দেন সেকেন্ড স্টেপে আপনাকে কী করতে হবে, হসপিটালে ভর্তি হতে হবে এবং তারা সেটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকনোলেজ করবে, তাহলেই আপনার অপারেশনটা স্টার্ট হবে। তো এইরকম দেখেন এই অপারেশন হওয়ার জন্য ডক্টরের পারমিশন প্লাস হলো হসপিটালের অ্যাকনোলেজমেন্ট, দুইটা হওয়ার পরেই কিন্তু অপারেশনটা হচ্ছে। তো সেগুলিকে আমরা চেইন আকারে নেস্টেড আকারে দিতে পারি। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা নিচে দেখি, দেখুন এই যে এইখানে একটা ওয়েবসাইট আছে, এই যে একটু আগে যে আমরা অ্যাপ্রুভের বিষয়টা দেখলাম, যদি সে অ্যাডমিন হয়, আমি যে একটা অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ হওয়ার আগে অ্যাডমিন হতে হবে। তার মানে কি আমার এই অ্যাপ্রুভ হওয়াটার কন্ডিশনটা একটা প্যারেন্ট কন্ডিশনের সাথে আটকে গেছে, টাইড আপ, যে সে যদি অ্যাডমিন হয় শুদ্ধ, আর সে যদি অ্যাপ্রুভ করা পারমিশন, এই দুটাই যদি ট্রু হয় তাহলে সে শুধুমাত্র একটা অ্যাপ্রুভ করার পারমিশন পাবে এবং এটা ইকোটা এই ইয়েটা প্রিন্ট হবে, এই লাইনটা প্রিন্ট হবে। আর এতক্ষণ তো দেখলাম আমরা যেটা ট্রু কাজ করে, যে ইফ কন্ডিশন কাজ করতেছে বলে একটা কাজ করতেছি। যদি ইফ কন্ডিশন ট্রু না হয় তখন কি হবে,
তখন সব কিছুই এলসে চলে যাবে, তার মানে হ্যাঁ বা না। ইফ যদি হ্যাঁ হয় তাহলে এলসে সব না রিলেটেড সব কাজগুলো হবে। তো সেইটা কেমন, যে এই দেখেন একটা ওয়েবসাইটে আমরা যদি অথেন্টিকেট করি যে ইউজার অথরাইজড ইউজার, মানে সে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটেরই ইউজার, তার পাসওয়ার্ড ইউজার নেম সব ঠিক আছে, তাহলে সে যদি এটা ট্রু হয় যে সে ইউজার নেম পাসওয়ার্ড ঠিকমতো দিয়েছে, তখনই আমরা প্রিন্ট করব যে হ্যাঁ আপনি লগড ইন, ওয়েলকাম আমাদের ওয়েবসাইটে। আর তার মানে কি, সে সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারে নাই, তখন তাকে আমরা এলস কন্ডিশনে পাঠিয়ে দেব যে হ্যাঁ বলে দিব আপনি এই পেজ অ্যাক্সেস করার আপনার রাইট নেই, আপনি রং ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন। এরপরে যদি আমি চলে যাই, এরপরে ইফ এলসের মাঝখানেও যদি আমার কোনো একটা মিডল কন্ডিশন, মধ্যবর্তী কন্ডিশন যদি থাকে, কীরকম, ধরেন আমরা কোনো কিছু একটা কম্পেয়ার করব, তো কম্পেয়ার কয় ধরনের হয়, 3 ধরনের। একটা এগেনস্টে আরেকটা হয় বড় হবে, হয় ছোট হবে, না হলে সমান হবে। এখন আমি যদি এইটা আগের কন্ডিশনে চলে যাই, এই মাঝখানের এইটা নাই, অনলি ইফ আর এলস আছে। তার মানে কি, এখানে যদি আমি দেখি যে ইফ কন্ডিশনে এক্স ওয়াইয়ের থেকে বড় কিনা, ধরুন এইটা 20 আর এটা হলো 10, এটা যদি এই 20 যদি 10-এর থেকে বড় হয় তখন কি বলবে, এক্স গ্রেটার দেন ওয়াই। এছাড়া কি হবে, আমাদের এলসে ঢুকে যাবে। এটা যদি ফলস হয় তাহলে চলে যাবে এলসে। এলসে গেলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে এক্সের ওয়াইয়ের তুলনায় এক্সের ভ্যালু কি ছোট না সমান। তার মানে কি, আমি আরেকটা স্টেপ ন্যারো ডাউন করে দিই যে আমি স্পেসিফিকলি ধরতে চাই যে এইটা অ্যাকচুয়ালি ছোটো কিনা। তো এটা একটা মধ্যবর্তী একটা লজিক, তো সেইটার জন্য আমরা এলসে ইউজ করতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমার যদি আরও স্পেসিফিক, আমার যদি ইফ কন্ডিশন ফুলফিল না হয় তাহলে আমি আরও মোর ইফ কন্ডিশন অ্যাড করতে পারি, যে আমি ধরতে পারি কিনা যে এই ডাটাটা, এই কন্ডিশনটা এক্সপ্রেশনটা ট্রু হয় কিনা অন্য আরেকটা এক্সপ্রেশনের মাধ্যমে। তো সেইটা মোর ইফ কন্ডিশন আমরা এলস ইফের মাধ্যমে ইউজ করতে পারি। আর ফাইনালি যখন এখন আমি দেখেন সুবিধাটা কি, এখন আমি যখন ফাইনালি এলসের ভিতরে আসি, আমি জানি স্পেসিফিকলি যে আমার বড় পাই নাই, আমি ছোট পাই নাই, তার মানে মাস্ট বি এইটা সমান। এখানে কোনো কনফিউশনের জায়গা নেই যে এইটা ছোট না সমান, এরকম কনফিউশন স্টেপ এখানে এলস ইফ ইন্ট্রোডিউস করার কারণে নেই। তাহলে দেখুন, এই যে একটু আগে আমি যে নেস্টেড বিষয়টা দেখিয়েছি, এই নেস্টেড বিষয়টা আমরা এলসের ভিতরেও দিতে পারি। এই ফুল ইফ কন্ডিশন থেকে শুরু করে ধরেন যে আমার কোনো একটা এক্সপ্রেশন রাইট হলো, এখানে এক্সিকিউশন হলো, কিন্তু এলসের ভিতরে আসলো। এলসের ভিতরে আমি তখন বুঝতে পারতেছি না যে এইটা আর কোনো আলাদা আমি কন্ডিশন ধরতে পারি কি না, যে এটা কোনোভাবে ট্রু করাতে পারি কিনা। সেক্ষেত্রে এলসের ভিতরে এসে আমি আবার ইফ কন্ডিশন, এলস কন্ডিশন দিয়ে আমি ওই ডেটাটাকে আমি অ্যানালাইজ করতে পারি আর প্রপারলি। এখন আমরা চলে যাব নেক্সট টার্নারি অপারেটরে। দেখুন এখানে ইফ এলস লিখতে গিয়ে আমার 5টা লাইন হয়ে গেছে, 1 2 3 4 5। শুধুমাত্র যদি আমাদের অনলি ইফ আর এলস থাকে, সেই ক্ষেত্রে তখন আমরা এটাকে এক লাইনে এভাবে লিখতে পারি। দেখুন এখানে কন্ডিশন, তার মানে এই যে ইফের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে একটা কাজ করতেছে, তার মানে আমার কন্ডিশন ট্রু হইলে আমি ভ্যালু 1 এটা ট্রু হিসেবে কাজ করবে। আর যদি আমার এই কন্ডিশনটা এলসের মতো ফলস হয়, তার মানে এলস হিসেবে এখানে ভ্যালু 2 এক্সিকিউট হবে। এটা হচ্ছে একটা শর্টকাট টার্নারি অপারেটর। যদি অনলি আমার ইফ এলস থাকে তখন আমরা এইভাবে প্রেজেন্ট করলে ঠিক এটার মতোই কাজ করবে। এই শর্ট ফর্মটাকে আরও শর্ট করা যায়, সেটা কিভাবে দেখুন। একটু আগে এইখানে কিন্তু কন্ডিশনের পরে যে ডাটাটা ভ্যালুটা বসতেছে সেটা কিন্তু ডিফারেন্ট এটার তুলনায়। মানে এমন কোনো কেসে যদি হয় যে যেইটাই আছে সেইটাই কন্ডিশনালি যদি ট্রু আর ফলস হয়, সেই ডাটাটাই আমার
ইফ কন্ডিশনের ট্রু সেকশনে সেট হবে, তাহলে সেটা তো আমার আর ইনিশিয়ালটা আমার আর এখানে লেখার দরকার নেই দ্বিতীয়বার। এলসটা তো ঠিকই আছে, তো সেইটারে আমি আর মেনশন না করে সংক্ষেপে হোয়াট চিহ্ন, হোয়াটটা অ্যাকচুয়ালি লজিক্যাল কন্ডিশনটা চেক করে, আর এই প্রথম যে পার্টটা যেটা ইনিশিয়াল বসার কথা না ইউজ করে আমি একটা কোলন দিয়ে দিলাম। তার মানে যখন এই কোডটা এক্সিকিউট হবে সেটা এই টার্নারি অপারেটর এইটার মতোই কাজ করবে, যে প্রথম পার্ট চেক করে এরপরে ট্রু হলে এই ডেটা বসাবে আর এলস হলে এই ডেটা বসাবে। দেখুন এখানেও এই টার্নারি অপারেটর চেঞ্জ করা যায়, যেমন এখানে কন্ডিশন চেক করার পরে আমি আবার এটার ভিতরে কন্ডিশন চেক করে এই প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট যেগুলো আমি একটা মেসেজের মধ্যে বসাইতে পারি, আর এইটার রেসপেক্টিভ এই কোলন দিয়ে সেকেন্ড পার্ট টার্নারি অপারেটরে এইটা এখানে কন্ডিশন অনুযায়ী সেট হয়ে যাবে যদি এলস কন্ডিশনে আসে। এখন একটু আগে তো দেখলাম শুধু অনলি ইফ আর এলস থাকলে কিভাবে আমরা টার্নারি অপারেটর দিয়ে কাজ করতে পারি। এখন যদি ইফ এলস থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো আমাদের একটা শর্টকাট থাকা দরকার। তো এই শর্টকাটটা জন্য আমরা এই সুইচ আমরা ফাংশন এটা পিএইচপির ইউজ করতে পারি। দেখুন একটু আগে একটা কোড আছে যেটা ইফ এলস দিয়ে ভর্তি এবং অনেক ক্লামজি। এটার কাজ কি? এই কোডে জাস্ট চেক করতেছে যে ইফ কন্ডিশনের রোল, একটা ইউজারের রোল যদি অ্যাডমিন হয় তাহলে এই কাজটা হবে, এই ভেরিয়েবলে ডাটা সেট হবে। এলস ইফ যদি সে এডিটর হয় তাহলে এই মেসেজটা স্টোর হবে। এরকম করে বাকি এডিটর, অথর, সাবস্ক্রাইবার এই সবার জন্য এইভাবে ডেটা সেট হবে মেসেজে। কিন্তু দেখতে অনেক ক্লামজি লাগতেছে, এটা ম্যানেজ করা একটু প্যারাদায়ক। সেক্ষেত্রে সুইচে দেখেন, আমি তো জানি আমার কেস কী হতে পারে, হয় আমার এই রোলের ভিতরে অ্যাডমিন আছে, অথবা এডিটর আছে, অথর আছে, সাবস্ক্রাইবার আছে, আর না হলে এলস কন্ডিশন লাস্ট। তো এইটাকেই, ওই কোডটাকেই আমরা সংক্ষেপে সুইচের মাধ্যমে এখানে শো করতে পারি। যদি রোলের ভিতরে যেই ডাটা দেওয়া হবে সেইটাই প্রতিটা কন্ডিশনের মধ্যে ঢুকে যেইটার সাথে যেই কেসের সাথে মিলে যাবে সেইটারই রিলেটেড মেসেজ আসবে। আর দেখেন এখানে থামিয়ে দেওয়া হচ্ছে, ব্রেক মানে থামো, আর কোনো কিছু এক্সিকিউশন করো না। আর কোনো কিছুই যদি না মিলাইতে পারি সেক্ষেত্রে ডিফল্টের ভিতরে যেটা আছে সেটাই এক্সিকিউট হবে স্টেটমেন্টটা। তো দেখুন এই ক্লামজি জিনিসটা কত সুন্দর অর্গানাইজভাবে আমরা সুইচের মাধ্যমে প্রেজেন্ট করতে পারতেছি। আর এই কোডের একটা দেখার বিষয় আছে যে এই যে অপারেটর আছে, এই অপারেটরগুলো কি? তো আমরা এখন একটু অপারেটর সম্পর্কে জানি। তো এই অপারেটরগুলো দেখুন, আমরা তো একটু আগে জেনেছি যে এই এক্সে আমি যদি ইকুয়াল সাইন দেই, এবং সেটার সাথে যদি আমি একটা ভ্যালু সেট করি, তখন কি হলো যে এই 10 এই এক্সে স্টোর হইল। তার মানে সেটার জন্য আমরা একটা সমান অথবা ইকুয়াল অপারেটর ইউজ করতেছি। এখন এক্সে যদি আমি ডাবল ইকুয়াল অপারেটর দেই, আর এখন যদি 10 দেই, তাহলে কিন্তু এই 10 আর এক্সে স্টোর হচ্ছে না। এটাকে বলে ইকুয়াল অপারেটর, যেটা কাজ হচ্ছে হলে যে আমরা কন্ডিশন লিখতেছি, এই কন্ডিশনটা ট্রু না ফলস সেইটা নির্ণয় করার জন্য আমরা এখন অপারেটর ইউজ করতে পারি। তার মানে এক্স যদি 10-এর সমান হয়, হ্যাঁ এক্স 10-এর সমান, তাহলে ইফ কন্ডিশনটা এক্সিকিউট হবে। আর আমি যদি ইফ কন্ডিশনটাকে ভিতরে অপারেটর এই নট দিয়ে ইকুয়াল অপারেটর দেই, তাহলে নট ইকুয়াল টু অপারেটর রিটার্ন ট্রু ইফ বোথ অপারেন্টস আর ইকুয়াল, আদারওয়াইজ ইট রিটার্নস ফলস। যদি এক্সের ভ্যালু 10-এর সমান না হয়, একমাত্র এই কন্ডিশনই এক্সের ভ্যালু দেখেন 11 আর এই 10 সমান নয়, সেক্ষেত্রে ইফ কন্ডিশনটা এক্সিকিউট হবে। আর এরপরে যদি আমি এইটায় আসি, দেখেন 3 বার দেওয়া 3, এইটার সাথে এইটার পার্থক্য কি? এইটা হচ্ছে আইডেন্টিক্যাল কিনা সেটা চেক করে একসাথে। আগে কি দেখছিলাম আমরা এক্সের ভ্যালু 10,
এখন যদি আমি একটা স্ট্রিং হিসেবে আমি যদি 10 সেট করি, এখন দেখেন এই 10 কিন্তু একটা ইন্টিজার ভ্যালু আর এটা একটা স্ট্রিং, দুইটা কিন্তু সমান না। সেক্ষেত্রে ও করবে কি, এটাকে ফলস, এটা কখনো এক্সিকিউট, যদিও এরা ভ্যালু সমান কিন্তু দুই টাইপের ডেটা টাইপ দেখে সে এটাকে ফলস ধরবে এবং এলস তখন এক্সিকিউট করবে। কিন্তু এটা যদি শুধুমাত্র দুইটা হয় তখন আর সে আর টাইপটা চেক করে না, তখন এইটা 10 ইন্টিজার হলো না এটা স্ট্রিং হলো, ও শুধু দুই পাশ মিলাতে পারলেই ট্রু হিসেবে এক্সিকিউট করে ফেলবে। আবারও বলি যে এটা যখন 3টে হয়ে যাবে তখন শুধুমাত্র এলস কাজ করবে, বিকজ তখন টাইপ চেকিংটাও হচ্ছে যে এটা ইন্টিজার, যদিও সংখ্যা সমান কিন্তু দুইটা সেম টাইপের ডেটা নয়, তো সে এটা ইগনোর করবে। একই কন্ডিশন আমরা নটের ক্ষেত্রে ইউজ করতে পারি। অপারেটরের মধ্যে এক্স 10-এর থেকে কি বড় কিনা, এই ক্ষেত্রে 10-এর থেকে এক্স বড় না, সো এলস কাজ করবে। আর ছোট হলে লোয়ার দেন এইটা কাজ করবে। আর ইকুয়ালটা তো আমরা দেখলামই। এখন আমি যদি দেখি যে এই লোয়ার দেনের সাথে আবার ইকুয়ালস, এইটার আবার মানে কি, সমান অথবা ছোট হইলেই এটা এক্সিকিউট করবে। যদি আমি এটা 8 দেই এটার জন্য ইফ কন্ডিশনটা ট্রু হবে, এটা যদি 10 দেই ইফ কন্ডিশনটা ট্রু হবে। আমি যদি এটা 11 দেই তখন আর এটা এক্সিকিউট করবে না, বিকজ এটা সমানও না, এক্স আর এখন আর 10-এর সমানও না, ছোটও না। সেম গোস ফর ইজ গ্রেটার দেন ইকুয়াল টু অপারেটর। এখন কিন্তু এটা ট্রু বিকজ এক্স 10-এর থেকে বড়। আবার যদি 10 দেই এটাও ট্রু, কিন্তু যখন 9 হয়ে যাবে তখন দুইটা কন্ডিশন একটাও ফুলফিল হলো না। এই হচ্ছে অপারেটর। আমরা এখন অ্যান্ড অপারেটরটা দেখব এটা কীভাবে কাজ করে। আমরা একটু আগে দেখেছি যে ইফ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। তো এইখানে আমরা যখন একটা এক্সপ্রেশন দেই সেই এক্সপ্রেশনটা ট্রু হলেই কাজ করতেছিল। এখন যদি আমার দুইটা কম্প্যারিজন লাগে, যে দেখুন এখানে প্রাইস 100 টাকা আর কোয়ান্টিটি 5, তাহলে আমরা যদি একটা ইফ কন্ডিশন হয় যে কোয়ান্টিটি 3-এর বেশি এবং প্রাইস 99-এর বেশি হইলেই ডিসকাউন্ট সে পাবে। তো এই দুইটা কন্ডিশন একসাথে আমরা যে দুইটাই যে ট্রু হইতে হবে সেইটাকে আমরা অ্যান্ড অপারেটরের মাধ্যমে, ডাবল অ্যান্ড অপারেটরের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এই ডাবল অ্যান্ড অপারেটর কাজ হচ্ছে যে আমার বাম পাশে আর ডান পাশে দুই পাশেই আমার ট্রু হইলেই একমাত্র আমার এই ডিসকাউন্ট প্রাইস আমার বসবে। এটা একটা বুলিয়ান ভ্যালু ট্রু অথবা ফলস আমাকে দিচ্ছে। আর সেম জিনিসটাই আমি যদি চাই যে দুইটার যে কোনো একটা ট্রু হইলেই আমার এই রেজাল্টের ভ্যালুটা ট্রু হবে, সেক্ষেত্রে যে কোনো একটা এই পাশে ট্রু হইলেই, দেখুন এখানে এক্সপায়ার ট্রু আর এইটা ফলস, দুইটার যে কোনো একটা ট্রু হইলে আমার এইটার ভ্যালু ট্রু আসতেছে। দেখুন আউটপুট আসবে বুলিয়ান ভ্যালু ট্রু। আর অ্যান্ডের ক্ষেত্রে দেখেন দুইটা ট্রু হলে ট্রু, একটা ট্রু একটা ফলস, মানে ফলস মানে যে কোনো একটা ফলস হলে ফলস, আর কোনোভাবে একটা ফলস পেলেই সেটা ফলস করে দিচ্ছে অ্যান্ড অপারেটর। আর এইখানে দেখুন অর অপারেটরে যতক্ষণ না দুইটা ফলস পাচ্ছে এর আগে সব কিছুই ট্রু। এটা হচ্ছে অ্যান্ড আর অর অপারেটরের মধ্যে পার্থক্য। পরে আরেকটা আছে নট অপারেটর। তো তাহলে নট অপারেটরটা কি, যেইটা ট্রু আছে সেটাকে ফলস করে দিবে, যেটা ফলস আছে সেটাকে ট্রু করে দিবে। তো এইটা কীভাবে লেখে দেখুন, এই যে প্রায়োরিটি 5, এই যে এই এক্সপ্রেশনটা, প্রায়োরিটি কি 5-এর থেকে ছোট না? ছোট না। এটা কিন্তু একটা রেজাল্ট ছিল কি ফলস, এক্সপ্রেশনের বুলিয়ান রেজাল্ট হচ্ছে ফলস। কিন্তু দেখেন আমি জোর করে এটাকে আমি ট্রু করে দিতে চাই, সেটাকে কী করতে হবে, এই নট, এই দেখেন এই নট দেওয়ার কারণে ট্রু হয়ে গেছে। এটাই হচ্ছে নটের কাজ, যেটা সত্য সেটাকে মিথ্যা করে ফেলবে, যেটা মিথ্যে সেটাকে সত্য করে দিবে। এখন চলুন দেখি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কি। তা অ্যাসাইনমেন্ট অপারেটর আর কিছুই না, যোগ বিয়োগ গুণ ভাগ। এই দেখেন
দুইটা ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। তো এক্স আর ওয়াই যদি আমি যোগ করি তাহলে টোটাল আসবে 30। তো এরপরে হলো দেখুন এক্স আর ওয়াইয়ের ভ্যালু যদি সমান হয় আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু ওয়াই $x $y ইকুয়ালস টু 20। তার মানে এক্সের ভ্যালু যা ওয়াইয়ের ভ্যালু তা। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কাউন্টারের সাথে 1 যোগ করতেছি, তাহলে কাউন্টারের ভ্যালু হয়ে যাবে 2। তো এই লেখাটাকে আমরা আবার সংক্ষেপ করতে পারি। আমরা জানি যে কাউন্টারের সাথে 1 যোগ হচ্ছে এবং সেই কাউন্টারের মধ্যে অ্যাড হচ্ছে, সেক্ষেত্রে কাউন্টারটা আমরা মেনশন না করে আমরা প্লাস ইকুয়ালস টু দিয়েও আমরা মেনশন করতে পারি এইটার কাজ আর এটার কাজ একই, সেইখানে সেই কাউন্টারের সাথে 1 যোগ করতেছে। তো এই সংক্ষেপে আমরা দেখুন এক্স আর ওয়াই ইকুইভ্যালেন্ট শর্টকাটে আমরা কীভাবে লিখতে পারি $x প্লাস ইকুয়ালস টু $y $x মাইনাস ইকুয়ালস টু $y। এরপর আমরা গুণ একইভাবে, ভাগ একইভাবে, আর মডুলাস ভাগশেষ যেটা থাকে সেটাও আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর দুইটা স্ট্রিং জোড়া লাগবো কিভাবে? এই ডটের মাধ্যমে। এই অপারেটর কনক্যাটিনেশন বলে, এই কনক্যাটিনেশন অপারেটরের মাধ্যমে আমরা দুইটা স্ট্রিংকে যখন জোড়া লাগবো তখন এই হ্যালো জন দুইটা একসাথে প্রিন্ট হবে। আরেকটা আছে অপারেটর, এই দেখেন প্লাস প্লাস। তার মানে এই যে একটু আগে যেটা ছিল এক্স ইজ ইকুয়ালস টু প্লাস ইকুয়ালস টু $x প্লাস ইকুয়ালস টু 1, আমি যদি 1 করে বাড়াতে চাই শুধু, এর সাথে আর অন্য কোনো সংখ্যা বাড়বে না, 2 করেও বাড়বে না, 3 করেও বাড়বে না, অথবা কমবে না অন্য কোনো 1 বাদে, সেক্ষেত্রে আমরা $x ডাবল প্লাস দিলে যে কাজটা এইখানে হচ্ছে সেইটা এই এক্স প্লাস প্লাসেই হচ্ছে। আবার এক্স মাইনাস মাইনাস দিলে 1 করে কমবে, সোজা হিসাব প্লাস প্লাস দিলে 1 করে বাড়বে আর মাইনাস মাইনাস দিলে 1 করে কমবে। তো এইখানে পিএইচপির ফর লুপ কি আর কীভাবে কাজ করে, আমার এখানে যে রিপিটেটিভ কাজ আছে সেই রিপিটেটিভ কাজটা আমি এই যোগের কাজটা যদি আমি করতে চাই এইখানে যে কোডটা আছে, তা আমি চাচ্ছি যে টোটাল আয়ের ভ্যালু বারবার যোগ করে করে আমি একটা টোটাল রেজাল্ট পাবো 55। এই কাজটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই আমাকে 10 বার লিখতে হবে এবং 10 বার এই টোটাল ভ্যালুর সাথে আয়ের ভ্যালুটা যোগ করতে হবে এবং আয় প্লাস প্লাস করে বাড়াইতে হবে, 1 করে বাড়াইতে হবে। তো এই 10 বার এই কাজটা করার থেকে আমি যদি এইখানে যদি 100 বার করতে বলতো, 1000 করতে বলতো, 1000 বার, 1 লাখ বার, তা আমাদের পক্ষে কি এত বড় কোড লেখা পসিবল না। তো সেটার জন্য যখন দেখবো যে আমরা রিপিটেটিভ একটা কাজ হচ্ছে সেইখানে আমরা একটা লুপ, মানে এই কাজটা রিপিটেডলি কম্পিউটারকে দিয়ে করাবো, সেই কঠিন কাজটা আমরা নিজেরা করব না, সেইটার নামই হচ্ছে লুপ। তো লুপের একটা হচ্ছিল ফর লুপ, এরপর আরেকটা দেখাবো হোয়াইল লুপ, এরপরে ডু হোয়াইল লুপ একটা আছে। তো প্রথমে আমরা ফর লুপ দেখি। কোনো একটা শুরু করতে হলে এইটা হচ্ছে ফর লুপের 3টা পার্ট, এটা হলো প্রথম, সেকেন্ড, থার্ড। এই প্রথম পার্টে আমরা কোনো কিছু শুরু করব, দ্বিতীয় পার্টে আমরা একটা এক্সপ্রেশন কন্ডিশন চেক করব, থার্ড পার্টে আমরা সেইটাকে আমরা বৃদ্ধি করব অথবা কমাবো। তো কোডটা কীভাবে ফর লুপ চলে, এইখান থেকে কোডটা রান হয়, এইখানে চেক হয়, এরপরে যদি ট্রু পায় তাহলে ভিতরে কোড এক্সিকিউশন হয়, হওয়ার পরে সে এইখানে চলে আসে, এইখানে আয়ের ভ্যালু বৃদ্ধি করবে, করে এইখানে আবার কন্ডিশনে চলে আসবে, এরপরে এইভাবে লুপ আকারে ঘুরতে থাকবে, এইটার কোড ব্লকের ভিতরে ঢুকবে, তো তখন এইভাবে ঘুরতে থাকবে। তার মানে প্রথমবার শুধুমাত্র এইটা একবার ব্যবহার হবে, এরপরে এইখান থেকে ঘুরে এইখানে কোডটা বারবার ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ফলস হয়। আর তাতেই আমরা এই রিপিটেটিভ কাজটা রেজাল্ট এই টোটালের মধ্যে পেয়ে যাব ফাইনালি, যখন এইটার এক্সিকিউশন শেষ হবে। তো আমাদের কোডটা কি করতেছে, টোটালের আমরা একটা রেজাল্ট বের করতে চাচ্ছি। এই যোগের শুরুতে আমাদের টোটাল রেজাল্ট 0। তো আমরা একটা ভেরিয়েবল ধরলাম যে 1 থেকে শুরু করবে, 1 থেকে 10 পর্যন্ত। দেখুন এই কন্ডিশনটা বলতেছে আয়ের ভ্যালু 10 পর্যন্ত সে এইটা লুপটা চলবে, এরপরে আর এটা চলবে না, এরপরে এইটা ব্রেক হয়ে বাইরে গিয়ে ইকো এই রেজাল্টটা প্রিন্ট করবে। তো আয়ের ভ্যালু 1 আসলো, এইখানে আয়ের ভ্যালু দেখলাম যে আমরা কন্ডিশনে 10-এর থেকে ছোট ঠিক আছে, তো টোটাল 0-র সাথে আয়ের ভ্যালুটা যোগ হয়ে গেল।
এরপর আয়ের ভ্যালু হয়ে গেল 2, আবার ঢুকলো 2 10-এর থেকে ছোট, এটা ট্রু হলে আবার ঢুকলো। টোটাল আর আগের 1-এর সাথে এখন 2 যোগ হবে, টোটাল 3 হয়ে গেল। হয়ে গেল, আয়ের ভ্যালু 3 হয়ে গেল। তো এইভাবে রিপিটেডলি করতে হলে যখন 10 তখন এই টোটাল আমরা অলরেডি 55 হয়ে যাবে। যখনই আয়ের ভ্যালু 11 হয়ে যাবে তখন এই কন্ডিশন এসে ফলস হবে, এই ফর লুপ শেষ হয়ে যাবে, এই রেজাল্টটা 55 প্রিন্ট করবে। তো প্রথম যে একটু আগে বললাম স্টার্ট হবে, কন্ডিশন হবে আর ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট এটা ডিক্রিমেন্ট যে কোনো একটা কিছু হতে পারে। যদি ডিক্রিমেন্ট হয় তখন আমার লজিকটা এইটা উল্টে যাবে। ডিক্রিমেন্ট হইতে হলে তখন আমাকে ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে, তখন যদি মাইনাস মাইনাস হয় তখন আয়ের ভ্যালু তখন 10 থেকে শুরু করতে হবে। আর এই কন্ডিশনটা তখন আয়ের ভ্যালুর কন্ডিশনটা চেক করতে হবে আমার 1-এর সমান কিনা বলো, তখন এইটা উল্টা গিয়ে ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু হবে, এখানে হবে 1 আর আয়ের ভ্যালু এইখানে নামতে থাকবে। সেম রেজাল্ট আসবে কিন্তু রিভার্স হইতে। তো সেম কাজটাই আমরা এই যে লুপের কাজটা করলাম সেইটা আরেকভাবে করা যায়, সেটা হলো ওয়াইল। ক্ষেত্র বিশেষে আমরা ওয়াইল লুপ ইউজ করি, ক্ষেত্র বিশেষে আমরা ফর লুপ ইউজ করি। এইটা সিচুয়েশন বুঝে কখন কোনটা করতে হবে সেটা আমরা করতে করতেই বুঝে যাব। যেমন ধরুন আমরা যে আগের কাজটা করছি সেই কাজটা এখন আমরা করব। এই যে এটা যে স্টার্ট ছিল সেইটা এখন আর এই লুপ কন্ডিশনের ভিতরে, এটা থাকবে বাইরে। স্টার্ট পয়েন্টটা এখানে, এক্সপ্রেশনটা এখানে, লজিক্যাল কন্ডিশনটা এখান থেকে যদি দেখা যায় নাম্বার 1 10-এর থেকে ছোট হয় তাহলে এখানে ঢুকবে, ঢুকে ওই অ্যারিথমেটিক অপারেশনটা করবে, করে যে লাস্টে যে আমাদের থার্ড পার্ট ছিল ফর লুপের সেই যে ইনক্রিমেন্ট সেই কাজটা এইখানেই লুপের ভিতরে বাড়াতে থাকবে। একটা সময় যখন নাম্বারটা 10-এর থেকে বড় হয়ে যাবে এই ওয়াইল লুপ শেষ হয়ে যাবে, টোটাল রেজাল্ট আমরা 55 পাবো। এরপরে চলে যাই আমরা ডু ওয়াইল লুপে। ডু ওয়াইল লুপের কাজকে ওয়াইল লুপের সাথে ডু ওয়াইল লুপের পার্থক্য হচ্ছে এইখানে দেখেন ডু দিয়ে শুরু, ওয়াইল লুপটা কিন্তু লাস্টে। তার মানে হচ্ছে ডু মানে এই কাজটা করোই, এনি হাও এটা করো, করার পরে এরপরে তুমি তোমার লজিক অনুযায়ী তুমি এরপরে আর কি করবা ওই পর্যন্ত এটা এক্সিকিউশন হবে। বাট আগে যেটা ছিল যে কন্ডিশন ফুলফিল না হইলে কোনো এক্সিকিউশন হইতো না কোড এটার ভিতরে, ওয়াইলের ভিতরে। এখন কিন্তু আগে এক্সিকিউশন হয়ে যাবে, এরপরে লজিক্যাল কন্ডিশনে যদি হয় তাহলে এখানে আবার কাজ করবে, আর না হলে ব্রেক হয়ে চলে যাবে। তার মানে আমি যদি মিনিমাম একটা স্টেপ চাই তাহলে আগে ডু ওয়াইল লুপ ইউজ করতে হবে। এরপরে ব্রেক স্টেটমেন্ট দেখি। ব্রেক স্টেটমেন্টের কাজ কি? এই যে একটু আগে আমাদের যে 1 থেকে 10 পর্যন্ত লুপ চালার যে কোডটা ছিল, আমি চাই যে মাঝ পথে একটা আমি থামাই দিতে, তাহলে কি করতে হবে, এটা তো 10 পর্যন্ত চলবে। মাঝ পথে থামাই দিতে হলে আমি একটা কন্ডিশন দেখেন চেক করলাম, চেক করে আমি দেখেন এই যে থামাই দেওয়ার কাজটা যে করবে, যে এখানে 10 পর্যন্ত চলার কথা সেখানে 5 পর্যন্ত চলবে, সেটা কাজ করলে ব্রেক স্টেটমেন্ট। তো দেখেন এই 5-এর পরে 4-এর পরে আর কিছুই প্রিন্ট হচ্ছে না, 5 হয়ে যাওয়ার সাথে সাথেই থেমে গেছে। এরপরে আছে পিএইচপি কন্টিনিউ স্টেটমেন্ট। তো এইখানে ব্রেকের সাথে এইটার পার্থক্য হচ্ছে যে ধরেন আগের কোডে ছিল আমরা 5 পর্যন্ত হইলে আমরা ব্রেক করে দিচ্ছি, আর এইখানে যেটা কাজ হবে যে ধরেন 5-এ আসলো, 5 পর্যন্ত আসলো, আসার পরে এরপরে কোড যে চলবে কি না ওই স্টেপটা, ওই অত নম্বর ইটারেশনে ওই কোডটায় দেখেন এখানে একটা প্রিন্ট হচ্ছে এই ভ্যালুগুলি, তো এই ভ্যালুটা প্রিন্ট হবে কি না সেটা আমি যদি দেখি যে না আমার ডাটা যদি এরকম হয় তাহলে আমি চাই না এই ডাটাটা প্রিন্ট হোক, সেক্ষেত্রে আমি কন্টিনিউ দিলে এই স্টেপটা স্কিপ করে পরের স্টেপ আবার এক্সিকিউশন করবে, 10 পর্যন্ত চলবে, 10-এর সমান হয়ে গেলে তখন আর এটা চলবে না। তার মানে আমার এখানে ধরুন যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 5-এ এসে দেখলাম যে আমার কোনো একটা কন্ডিশন ফুলফিল হচ্ছে না, তখন আমার প্রিন্ট হয়ে যাবে কি 1 2 3 4 6 7 8 9 10, বিকজ 5 নম্বর আমি ফোর্সফুলি ওইটা স্কিপ করাতে পারি যে তুমি ওইটা 5 প্রিন্ট করবে না, তখন সে 6 চলে যাবে। এটা হচ্ছে কন্টিনিউর কাজ।
এখন আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এটা খুবই ব্যবহার হয়, পিএইচপি ফাংশন। ফাংশন কি? ধরে নিই যে এখানে দেখেন ওয়েলকাম মেসেজ দেওয়া, ইকো ওয়েলকাম। এখন আমি কি চাই এই ওয়েলকামটা যদি ধরেন আমার 10 বার প্রিন্ট করতে চাই, 100 বার প্রিন্ট করতে চাই, 1000 বার প্রিন্ট করতে চাই, আমি কি বারবার ইকো দিয়ে এইভাবে লিখতে থাকবো? আমরা জিনিসটা এইভাবে দেখাই, তাহলে আমরা কতবার আমাদের কোডটা লেখা লাগবে? যদি সেম টাইপের কাজ হয় সেইটাকে আমরা একটা টার্ম ইন্ট্রোডিউস হবো এখন, সেটা হচ্ছে ফাংশন। এই ফাংশন করে কি, যে রিপিটেড কাজগুলিকে একটা কোড ব্লকের ভিতরে ফালায় দেয়। এবং ওই কোড ব্লকের ভিতরে আমি যখন ওই কোড ব্লকটা আমি একটা, এটাকে বলে একটা ফাংশন, যে ফাংশনের পিছনে একটা নাম, ফাংশনালিটির নাম, যে মানে যে সে কিছু একটা করতেছে, সেই করার ভিতরে আমি বলে দিতে পারবো যে আমার এই স্পেসিফিক ইকো ওয়েলকামটা বারবার রান হবে। তাহলে কিন্তু আমরা রিপিটেডলি এই কাজটা আর করা লাগতেছে না। তো দেখি আমরা এই ফাংশনটা এই 10 বার না লিখে আমরা এই ফাংশনের ভিতরে ইন্ট্রোডিউস করি। তো ফাংশনের নামটা শুরু হয় ফাংশন দিয়ে, তারপরে ফাংশনের নামটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, এখানের ভিতরে কিছু ডাটা দেওয়া যায়, কিন্তু আমরা এই ধরনের কোনো কাজ করব না, এটা আপাতত খালি। তো এইটাই ফাংশনটা আমরা শুধু প্রিন্ট করব যে ওয়েলকাম। এই ফাংশনটা কল দেয় কিভাবে, এই ফাংশনের নাম ধরে ডাক দিলেই, আমি যদি ফাংশনটা কল দেই, দেখেন এটার আউটপুট কি আসবে, ওয়েলকাম। তার মানে আমার যদি 10 বার যদি এটা কল দিতে হয়, এই রিপিটেটিভ কাজটা আমার আর বারবার লেখা লাগলো না। দেখেন ওয়েলকাম 5 বার চলে আসলো এক ফাংশন কলের মাধ্যমে। বাট আমি চাই যে এই ওয়েলকামের সাথে কত নম্বর ওয়েলকাম সেটা দেখতে চাই। দেখেন এইটার একটা সুবিধা, আমি একটা নাম্বার দিয়ে দিই যে ওয়েলকাম এত নাম্বার। তো জিনিসটা এরকম যে ওয়েলকাম 1 নাম্বার, ওয়েলকাম 2 নাম্বার, ওয়েলকাম 3 নাম্বার, ওয়েলকাম 4 নাম্বার। তো এইখানে এটা প্যারামিটার বলে, যে একটা ফাংশনের ভিতরে কিছু ডাটা আসে আমি পাঠায় দিব, সেইটা নেওয়ার কাজটা প্যারামিটার বলে। তো আমি এই প্যারামিটারে যেটা ডাটা দিব সে এইখানে প্রিন্ট করবে। এবার যদি আমি আউটপুট দেখি, দেখেন ওয়েলকাম 1 2 3 4 4 বারেই সে এই ডাটাটা প্রিন্ট করছে। তো দেখুন এখন আউটপুটটা কেমন আসে, ওয়েলকাম 1, ওয়েলকাম 2, ওয়েলকাম 3, ওয়েলকাম 4। দেখেন কত সহজেই আমরা এই জিনিসটা প্রিন্ট করে ফেলতে পারছি। না হলে এখানে আমাদেরকে এত ক্লামজিভাবে বারবার 1 2 3 4 নাহলে এইভাবে দিতে হতো। তো এই জিনিসটা এখন যদি অন্য আরেকটা জায়গায় যদি আমার এই কোডটা লাগতো, এই জিনিসটা আমাকে আবার কপি করে আরও 10 জায়গায় আমার যদি এরকম এই পিএইচপি যেমন যে ফাইল main.php আমার যদি অন্য আরেক জায়গায় দিয়ে আসতে হতো। কিন্তু এই ফাংশনের মাধ্যমে আমি একটা জায়গায় এটা লিখে ফেললাম, অন্য একটা পিএইচপি ফাইলে এইটাকে আমি টেনে নিয়ে যেতে পারি। এই জাস্ট আমি এখানে মেনশন করব যে ওয়েলকাম 1, তখন এই পেজ থেকে এই ডাটাটা প্রিন্ট হয়ে যাবে। এইটা একটা সুবিধা। এখন এই ফাংশনের সুবিধাটা যদি আমরা আরেকটু বুঝতে চাই, ধরুন আমার এইটা ওয়েলকাম না, এইটা এখন হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 4 5। একটু পরে আমার ক্লায়েন্ট এসে বলল আমার এইটা এখন আর ওয়েলকাম না, এইটা অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ড টেক্সট হবে। এখন দেখেন আমার যত জায়গায় ইকোটা আছে সব জায়গায় গিয়ে আমাকে হ্যালো ওয়ার্ল্ডটা বসানো লাগতেছে। ফাংশনের সুবিধাটা দেখেন, আমি আমার কোডের কিছুই চেঞ্জ করলাম না,
জাস্ট এইখানে আমি বলে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এই 4 বারের কাজ আমি একবারে একটা জায়গা থেকে চেঞ্জ করলাম। দেখেন সবগুলোতে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ফাংশনের সুবিধা এইটাই যে আমি এক জায়গা থেকে সব কিছু কন্ট্রোল করব, আমি রিপিটেড কোড বারবার আমি লিখব না। এই সুবিধাটাই ফাংশন দিয়ে থাকে। আর ফাংশন প্যারামিটারটা এরপরে যেই টপিকটা আছে আমি অলরেডি মেনশন করে দিয়েছি যে 1 2 3 4 প্যারামিটার এখানে দেওয়া যায়। চাইলে আমি আরও দিতে পারি প্যারামিটার 2, সেটাও চাইলে আমি প্রিন্ট করতে পারি প্যারাম 2। আমি চাইলে এখন 1 এর জায়গায় 1 1 2 2 3 3 4 4। তাহলে যদি আমি এখানে এক্সিকিউশন করে দেখি, দেখেন সব 1 1 2 2 3 3 4 4। কত ইজিলি আমি প্যারামিটার অ্যাড করে, মাল্টিপল প্যারামিটার অ্যাড করে আমি আমার আউটপুটটা জেনারেট করতে পারি। এটা হচ্ছে প্যারামিটারের সুবিধা। আমার যদি কোনো কাস্টম কিছু করা লাগে সেক্ষেত্রে আমরা এই প্যারামিটারের ডাটা পাঠিয়ে আমরা আমাদের কোড এইখানে এক্সিকিউট করতে পারি। আরেকটা বিষয় খুব লাস্ট আমরা আজকে জানবো, সেটা হচ্ছে পিএইচপির এই যে ভেরিয়েবলগুলি লিখতেছি এগুলির স্কোপ কতটুকু। দেখেন 4 ধরনের স্কোপ আছে: লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক, ফাংশন, প্যারামিটার্স। তাহলে লোকাল ভেরিয়েবলস কি? লোকাল ভেরিয়েবলস হচ্ছে যে আমরা যে ফাংশনটা আমরা দেখলাম এই ফাংশনের ভিতরে আমি যদি কোনো এই ভেরিয়েবল ইন্ট্রোডিউস করি তার লিমিট এই ফাংশনের ভিতরে, এই ফাংশনের বাইরে না। এবং যেহেতু এইটা ফাংশনের বাইরে, এই ভেরিয়েবলের কোনো অ্যাক্সেস করলে আমি ডাটা পাবো না, অ্যাক্সেস করতে পারবো না এই ভেরিয়েবলটা। তার মানে যেহেতু আমি এই ভেরিয়েবলটা এই ফাংশনের বাইরে ব্যবহার করতে পারবো না, তাহলে সেইটা এই ভেরিয়েবলটা তার লোকাল ভেরিয়েবল হয়ে যায়। গ্লোবাল ভেরিয়েবল, দেখুন এইখানে একটা মেসেজ আছে, এই মেসেজটা এইটার ভিতরে না, এইটার বাইরে। তার মানে এইটার স্কোপ এই ফাংশনের বাইরে। তার এই যে ওয়ান ডিক্লেয়ার ভেরিয়েবল আউটসাইড অফ এ ফাংশন দ্য ভেরিয়েবল ইজ গ্লোবাল। তার মানে ফাংশনের বাইরে আমার যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হবে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ফাংশনের আগে পরে সবখানেই কাজ করবে এই গ্লোবাল ভেরিয়েবল। সুপার গ্লোবাল ভেরিয়েবল, পিএইচপির কিছু বিল্ট ইন ভেরিয়েবল আছে, এইটা যে কোনো জায়গায় কাজ করে। যেমন এই যে গ্লোবাল, পিএইচপির বিল্ট ইন সার্ভার, গেট, পোস্ট, এগুলো যে কোনো পেজে যে কোনো ফাংশনের উপরে বাইরে আরও 10টা পিএইচপি ফাইল বানাইলে যে কোনো জায়গায় আমি এটা কল দিব, এটা কাজ করবে। এটার কোনো স্কোপ লিমিটেড না, কোনো পিএইচপি ফাইলের উপর লিমিটেড না, এটার কোনো ফাংশনের উপর লিমিটেড না। এটা যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করা যায়। আজকের ভিডিও এতটুকুই পিএইচপির বেসিকের উপরে। পরবর্তী ক্লাসগুলিতে আমরা এই সুপার গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে আরও জানবো, সাথে অন্যান্য আরও বিষয় টপিক নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা যতটুকু শিখেছি সেটা আমি সাজেস্ট করব যে আপনি এই বিষয়গুলো টপিকগুলো নিয়ে আরও পড়াশোনা করবেন। প্লাস এরকম একটা অনলাইন এডিটরে অথবা আপনার যদি পিএইচপি সেট আপ থাকে আপনার পিসিতে, সেইখানে এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন। আপনি লুপ দিয়ে এই জিনিসগুলো প্রিন্ট করতে পারবেন। তো লুপের প্র্যাকটিসের জন্য আমি আপনাকে প্র্যাকটিস 1 প্রথমে একটা স্টার, এরপর 2টা স্টার, তারপরে 3টে স্টার প্রিন্ট করবেন। রিভার্স ওয়েতে আপনি স্টারগুলো প্রিন্ট করতে পারেন। তারপরে এইখানে এই ফরওয়ার্ড ওয়েতে আবার রিভার্স ওয়েতে আপনি প্রিন্ট করতে পারেন। এই 3 নম্বর প্র্যাকটিস। 4 নম্বর প্র্যাকটিস, আপনি একটা পিরামিড শেপ ড্র করতে পারেন। তো এই 4টা প্র্যাকটিস করে দেখেন, আপনি যদি করতে পারেন তাহলে আপনার এই কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।